আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পার্টি কংগ্রেস উদ্বোধন, জীবনমান উন্নয়নের অঙ্গীকার কিম জং উনের। গাজার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাবে 5 দেশ। ট্রাম্পের গাজা পরিকল্পনা সমর্থন, পাকিস্তানকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র। গণ অভ্যুত্থানের পর প্রথম ভোট, সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পার্টি কংগ্রেস উদ্বোধন, জীবনমান উন্নয়নের অঙ্গীকার কিম জং উনের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির জীবনমান উন্নয়নের অঙ্গীকার করেছেন। বিরল পার্টি কংগ্রেসের উদ্বোধনী ভাষণে তিনি অর্থনৈতিক পুনর্গঠন জোরদারের উপর গুরুত্বারোপ করেন বলে শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। সিউল থেকে এএফপি জানায়, শ্রমিক পার্টির কংগ্রেসে উদ্বোধনী বক্তব্যে কিম বলেন, আজ আমাদের পার্টির সামনে অর্থনৈতিক পুনর্গঠন ও জনগণের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্র ও সামাজিক জীবনের সব ক্ষেত্র দ্রুত রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ ও জরুরি ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। তিনি বলেন, এক মুহূর্তের স্থবিরতাও মেনে না নিয়ে আমাদের আরও সক্রিয় ও ধারাবাহিক সংগ্রাম চালাতে হবে। 5 বছর পরপর অনুষ্ঠিত এ কংগ্রেসে আবাসন নির্মাণ থেকে যুদ্ধ পরিকল্পনা, রাষ্ট্রীয় নীতির বিভিন্ন দিক নির্ধারণ করা হয়। গোপনীয়তায় আচ্ছাদিত দেশটিতে এটি বিরল এক রাজনৈতিক আয়োজন, যা শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ চিত্রের আভাস দেয়। দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র ও সামরিক সক্ষমতাকে অগ্রাধিকার দিলেও 2011 সালে ক্ষমতায় আসার পর কিম অর্থনীতি শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে আসছেন। 2021 সালের কংগ্রেসে তিনি অর্থনৈতিক উন্নয়নের প্রায় সব ক্ষেত্রেই ভুল হয়েছে বলে বিরল স্বীকারোক্তি দেন। বিশ্লেষকদের মতে খাদ্য সংকট, উচ্চ সামরিক ব্যয় এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থনের কারণে সৃষ্ট জন অসন্তোষ মোকাবেলায় এমন বক্তব্য দেয়া হচ্ছে। কিম দাবি করেন, গত 5 বছরে উত্তর কোরিয়া গাজার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাবে 5 দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফের জন্য সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে 5টি দেশ। এই দেশগুলো হল ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া। সম্প্রতি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত পরিষদ বোর্ড অফ পিসের বৈঠকে এ তথ্য জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। যে কয়েকজন মার্কিন সেনা কর্মকর্তা আইএসএফের সার্বিক নির্বাহী দায়িত্বে আছেন, তাদের মধ্যে মেজর জেনারেল জেফার্স অন্যতম। বৈঠকে মেজর জেনারেল জেফার্স বলেন, গাজায় দ্বৈত ভূমিকায় থাকবে আইএসএফ। এই বাহিনীর প্রথম দায়িত্ব থাকবে গাজার নিরাপত্তাকে স্থিতিশীল করা এবং দ্বিতীয় দায়িত্ব হবে সেখানকার বেসামরিক সরকারকে শাসন পরিচালনায় সহযোগিতা করা। তিনি আরও জানান, পুরো গাজা উপত্যকায় আইএসএফের জন্য 5টি সেক্টর থাকবে এবং প্রত্যেক সেক্টরে থাকবে একটি করে সেনা ব্রিগেড। মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষজ্ঞ টিম গত কয়েক মাস ধরে গাজায় অবস্থান করছে। তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে আইএসএফের জন্য প্রয়োজনীয় স্থাপনাগুলো তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গাজার শান্তি ও উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন স্থিতিশীল নিরাপত্তা। আমাদের প্রথম কাজ হবে সেটি নিশ্চিত করা, বলেছেন মেজর জেনারেল জেফার্স। ট্রাম্পের গাজা পরিকল্পনা সমর্থন, পাকিস্তানকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় সমর্থন দেয়া এবং বোর্ড অফ পিসে যোগদানের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে একটি ছবি শেয়ার করেছেন। রুবিও পোস্টে উল্লেখ করেছেন যে তিনি গাজার শান্তি পরিকল্পনার প্রতি পাকিস্তানের অবহত সমর্থন এবং বোর্ড অফ পিসে যোগদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রধানমন্ত্রী শেহবাজের সাথে দেখা করেছেন। তিনি বলেন, বৈঠকে আমরা গুরুত্বপূর্ণ খনিজ উন্নয়ন এবং সন্ত্রাসবাদ দমনে আমাদের কৌশলগত সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। জবাবে ইসহাক দার পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ফলপ্রসূ আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তান তার দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় এবং শান্তি, সন্ত্রাসবাদ দমন প্রচেষ্টায় সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে অনুষ্ঠিত অর্থপূর্ণ আলোচনার প্রশংসা করে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ ও অন্য বিশ্ব নেতারা ওয়াশিংটনের ট্রাম্প নেতৃত্বাধীন বোর্ড অফ পিসের উদ্বোধনী বৈঠকে অংশ নেন। গণ অভ্যুত্থানের পর প্রথম ভোট, সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি। গত বছরের সেপ্টেম্বরে যুব নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলনে সরকার পতনের পর আগামী ৫ মার্চ নতুন সংসদ নির্বাচনের জন্য ভোট দেবে নেপাল। সোমবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। অস্থিরতার পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়, যিনি নির্বাচন পর্যন্ত প্রায় ৩ কোটি মানুষের এই হিমালয় ঘেরা দেশটির নেতৃত্ব দিচ্ছেন। অনলাইন প্ল্যাটফর্ম ডিসকর্ডে হাজারো তরুণ কর্মীর প্রস্তাবেই প্রথম তার নাম সামনে আসে। ভোটের পর ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদ গঠিত হবে। এর মধ্যে ১৬৫ জন সরাসরি ভোটে এবং ১১০ জন দলীয় তালিকা থেকে নির্বাচিত হবেন। নির্বাচন শেষে কার্কি পদত্যাগ করবেন। প্রায় ২ দশক ধরে নেপালের রাজনীতিতে প্রবীণ নেতাদের প্রাধান্য রয়েছে, যাদের অনেকেই ২০০৬ সালে শেষ হওয়া ১০ বছরব্যাপী গৃহযুদ্ধের সময় মাওবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এখনও কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল-এর নেতৃত্ব ধরে রেখেছেন। আরেক সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কামল দাহাল বিভিন্ন কমিউনিস্ট গোষ্ঠীকে একত্র করে নেপাল কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছেন। দেশটির প্রাচীনতম দল নেপালি কংগ্রেস জানুয়ারিতে ৪৯ বছর বয়সী গগন থাপাকে নেতা নির্বাচিত করেছে। এতে ৫ বারের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার দীর্ঘ নেতৃত্বের অবসান। সালে ক্ষমতাচ্যুত সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ এখনও কাঠমান্ডুতে অবস্থান করছেন এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি আরপিপির মাধ্যমে কিছু সমর্থন ধরে রেখেছেন।